নমস্কার। আমি আজ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পার্থ রায় চৌধুরী আজকে আমাদের কোর্স নম্বর বিপিএসসি 106 পাবলিক পলিসি এই কোর্সটির রোল অফ এনজিও অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন পাবলিক পলিসি এই নিয়ে আমরা আজ আলোচনা করব। মোটামুটি আজকে আমাদের এই পাঠটির উদ্দেশ্য হলো যে এই ইউনিট পড়ার পরে আমরা মোটামুটি জানতে সক্ষম হব যে এনজিওর অর্থ কি এবং তাদের প্রকৃতিও ব্যাখ্যা করতে আমরা সক্ষম হব। আর নীতি প্রক্রিয়ায় এনজিও সামাজিক আন্দোলন এর প্রকৃতি জানতে আমরা সক্ষম হব। তাছাড়া কি অন্যান্য যে সমস্ত সুশীল সমাজ যেগুলোকে আমরা এনজিও বলছি বা নাগরিক সমাজ যে সমস্ত সবই একই নাম, এই সমস্ত সংস্থার ভূমিকা আমরা কি জানতে পারবো। তাছাড়া আমাদের যে নীতি প্রক্রিয়ায় সুশীল সমাজের তাৎপর্য কি সেটা নিয়েও আমরা আলোচনা করব। এখন প্রথমে আমরা যাচ্ছি নীতি প্রক্রিয়ায় এই আমাদের এই পাঠ্যটির প্রথমে ভূমিকাটা কি সেটা আমরা মোটামুটি জানব। যে একটা কি সমসাময়িক যে জনপ্রশাসনে শুধু সরকারের তিনটি শাখার মধ্যেই যে সীমাবদ্ধ তাই নয়। তিনটি শাখা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আইনসভা, নির্বাহী এক্সিকিউটিভ যেটাকে বলছি, লেজিসলেচার বলছি, আর কি বিচার বিভাগ। তার সাথে কি আমাদের যুক্ত হয়েছে কি এখন উদারীকরণ, এলপিজি মানে উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়ন, এগুলো এখন উত্থান হয়েছে, যেখানে রাষ্ট্র একটা কি স্টিয়ারিং এর মতো কাজ করছে, অনেকে বলছে রোয়ারিং মতো কাজ করছে, মানে বায় নৌকার বায়ার মতো কাজ করছে, যেখানে স্টিয়ারিং এর মতো কাজ করছে সরাসরি অংশগ্রহণ না করে। তো সেক্ষেত্রে আগে যেখানে রাষ্ট্র কি একদম আমরা সরাসরি একদম কল্যাণকারী ভূমিকায় আমরা পৌঁছে যেতাম, বর্তমানে সেসব করছি না। এখন সেখানে সরকারের ভূমিকা থাকে কোনখানে? যে গভর্নেন্স, শাসনের ওপরে, শাসন ব্যবস্থা কি করে ভালো করা যায়, গভর্নেন্স কি করে ভালো হয়। আর কি আমরা সাথে সাথে কি নিয়ে গেছি এখন? বেসরকারি উদ্যোগকে বাহবা দিচ্ছি, বেসরকারি কর্পোরেশন বা বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন, বিভিন্ন রকম স্বার্থ গোষ্ঠী আর বিভিন্ন এনজিওদের আমরা কাজে লাগাচ্ছি, বিভিন্ন রকম কার্যক্রমে তাদের জড়িত করছি। তাছাড়া বিশেষ করে বিশ্বায়ন, জননীতির প্রক্রিয়ায় স্টেক হোল্ডারদের সংখ্যার আকারে অনেক কিন্তু বৃদ্ধি পেয়েছে, বিশিষ্ট স্থান অর্জন করেছে জাতীয় এবং বৈশ্বিক পর্যায়েও। তো গণতন্ত্র ও জবাবদিহিতার ক্ষেত্রে সুশীল সমাজ কিন্তু তার অবদান কিন্তু রেখে গেছে। এখন আমরা যাচ্ছি পরের অংশটিতে আমরা যাচ্ছি। তো সেখানে কি যে বিশ্বায়নের আরো ব্যাপার, যে বিশ্বায়নের আন্তঃসীমানা, যেটাকে আমরা বলছি ক্রস বর্ডার সমস্যার সাথে কি করছি আমরা, সাথে সাথে অন্তঃসীমানা সম্প্রদায়ও একটা তৈরি করেছি, যেখানে কি আমাদের যে সমস্ত এনজিও বা সুশীল সমাজ সবার আগে প্রতিনিধিত্ব করে ক্রস বর্ডারে। মানে যত ক্রস বর্ডার মানে যে বিভিন্ন দেশ তারা লেগে আছে এখন এলপিজির পরে, সেখানে তাদের মধ্যে কোনো সীমানার প্রাচীর নেই। এই সমস্ত সুশীল সমাজ যে কোনো জিনিস নিয়ে তারা আগে এগিয়ে যায়। তো 1990-এর দশকে অনেক কারণের সাক্ষী ছিল যা সুশীল সমাজের কি করেছে, সংগঠনগুলিকে বৃদ্ধি করেছে, তাদেরকে আরো উৎসাহিত করেছে। বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে তথ্য আর অনেক প্রাইভেট সংস্থার উৎপত্তি হয়েছে এবং তাদের নেটওয়ার্ক গুলো কিন্তু বেড়ে গেছে। তো 1990-এর দশকে পূর্ব ইউরোপ এবং বিশ্বের আরো অনেক দেশে আমরা জানি যে কমিউনিজমের পতন ঘটেছিল এবং
একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করেছিল। এটির সাথে সাথে সুশীল সমাজকেও শক্তিশালী আমরা করেছিলাম। মানে জাতিসংঘ সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধিতে অনেক, মানে আমাদের ইউনাইটেড নেশনস, জাতিসংঘ যারা সুশীল সমাজ বা এনজিওদের যারা অংশগ্রহণ পার্টিসিপেশন যারা বৃদ্ধি পায় তাতে অনেক সাহায্য করেছে। যেহেতু এর মাধ্যমে কি বিভিন্ন অন্তঃসরকারি সম্মেলনগুলি মানে ইনক্রিজ পাবলিক এনগেজমেন্ট হতে পারছে, মানে জনসম্পৃক্ততা যেটাকে আমরা বলছি, তো এটা বৃদ্ধি পাচ্ছে। তাই সুশীল সমাজের জন্য অনেকটা পথ প্রশস্ত করেছিল, তাদের কাজ করার জন্য অনেক পথ প্রশস্ত করে দিয়েছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বিভিন্ন সংস্থার একতরফা আধিপত্য কাটিয়ে ওঠার জন্য সুশীল সমাজকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল সেই সময়। তো এক মানে ইউনিপোলার রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সব তাদের বিভিন্ন সংস্থার মানে একতরফা যে আধিপত্য সেটাকে কাটিয়ে ফেলার জন্য আমরা এই সমস্ত এনজিও গুলিকে সুশীল সমাজকে আমরা যথেষ্ট সেই সময় থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া শুরু হয়। এখন আমরা নাগরিক বা সুশীল সমাজ সম্পর্কে ধারণা আমরা জানবো, বা কনসেপ্ট অফ সিভিল সোসাইটি। কনসেপ্ট অফ সিভিল সোসাইটি তাদের সম্বন্ধে আমি ধারণা আমরা জানবো। তো প্রথমে কি, সকল রাষ্ট্রে গণতন্ত্রের উত্তরণে উদীয়মান নাগরিক সমাজগুলির জন্য একটি রাজনৈতিক স্থান, পলিটিক্যাল একটা স্পেস উন্মুক্ত করে দিয়েছে। তো মানব ইতিহাসের সময় থেকে, সে আগে থেকেই সমস্ত মানে সকল রাষ্ট্র গণতন্ত্রের, আমরা যখন গণতন্ত্র শুরু করছি, উদীয়মান একটা নাগরিক সমাজগুলির জন্য একটি রাজনৈতিক স্থান, পলিটিক্যাল স্পেস তাদের জন্য দিয়ে ফেলেছে, উন্মুক্ত করে দিয়েছে। তো মানব ইতিহাসের সেই সময় থেকেই আমরা জানি যে দাতব্য সংস্থার নামে অনেক সংস্থা এসেছিল কিছু, কিন্তু সুশীল সমাজ বা নাগরিক সমাজের নামে উঠে আসে। কিন্তু আসল তখন কিন্তু এই সমস্ত তাদের দাতব্য সংস্থা আগে থেকেই ছিল, কিন্তু এই যে সুশীল সমাজ বা এনজিও এদের কিন্তু তখন দেখা যায় এটার অবদান কিন্তু অধিকার সকল মানুষদের মধ্যে প্রসারিত করতে, তাদের চাহিদা মেটাতে, তাদের নিজস্ব যে স্বার্থ তাদের সেই স্বার্থ রক্ষা করতে আর নতুন নীতি প্রচারের জন্য কাজ করে। তো মানে গণতান্ত্রিক রাষ্ট্রের কি কাজ সেটা বলছে, একটা কি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের যে অধিকার সকল মানুষদের মধ্যে যাতে প্রসারিত করতে পারে সে কাজটা করে, তাদের যে সমস্ত চাহিদা আছে প্রাত্যহিক যে দৈনন্দিন যে সমস্ত চাহিদা সে সমস্ত মেটানোর জন্য কাজ করে, আবার মানুষের স্বার্থ রক্ষা করে এবং নতুন নীতি প্রচারের জন্য কাজ করে। তো সুশীল সমাজরা নাগরিক সমিতির মতো সংস্থাগুলি এর প্রচারে কিন্তু এরা কিন্তু অংশগ্রহণ করছে। তো সুশীল সমাজের অবদানকে কিন্তু বাদ দিয়ে নীতি প্রক্রিয়া মানে পাবলিক আমরা যে নীতি তৈরি করি, পাবলিক নীতি তৈরি করি, সেগুলো কিন্তু পলিসি যেগুলো তৈরি করছি নীতি প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। যদি তাদের জনগণকে না কাজে লাগিয়ে আমরা এই সমস্ত নীতি প্রচার নীতি তৈরি করি, পাবলিক তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কখনো পলিসি ঠিক মতো হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই কি বলছি আমরা, সুশীল সমাজকে সমাজের একদম তৃতীয় খাত হিসাবে ধরা হয়, থার্ড সেক্টর। সুশীল সমাজকে আমরা সমাজের তৃতীয় খাত হিসাবে ধরি। তো যেটি অপর দুটি ক্ষেত্র, যেমন আর দুটো ক্ষেত্র কেমন কোনগুলি, আমরা তৃতীয় খাত ধরছি আমাদের এই এনজিও, তো এই সমস্ত সুশীল সমাজকে, তাহলে আর দুটো ক্ষেত্র কি, এটা সরকার হচ্ছে, আরেকটা হচ্ছে ব্যবসা, বিজনেস।
গভর্নমেন্ট আর ব্যবসা আরো দুটো খাত হলো, আরো দুটো সেক্টর, মানে তিনটে সেক্টর নিয়ে বলছি আমরা যখন, তখন প্রাইমারি সেক্টর বলছি আমি সরকারকে, আর ব্যবসা বলছি আমরা সেটা সেকেন্ড যে সেক্টরটার নাম বলছি আমরা সেটা ব্যবসা, আর তৃতীয় খাত হিসাবে আমরা সুশীল সমাজকে বা নাগরিক সমাজকে বা এনজিও কে বলছি। কিন্তু এই যে সুশীল সমাজ অন্য দুটো সেক্টরের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সুশীল সমাজ সংগঠিত সামাজিক জীবনের ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে। কাদের প্রতিনিধিত্ব করছে? সাংগঠনিক সামাজিক জীবনের ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে। তো এই ধরনের সমাজ জীবন স্বেচ্ছামূলক, মানে এটা হচ্ছে কি, এই কাজ এদের হচ্ছে কি স্বেচ্ছামূলক, স্ব-উৎপাদনকারী, মানে স্ব-উৎপাদনকারী বলতে আমরা বোঝাচ্ছি সেলফ জেনারেটিং। আবার এরা হয় কি সেলফ সাপোর্টিং, নিজেরা সেলফ সাপোর্টিং, স্বাবলম্বী। আর একটা আইন আদেশ বলে এরা কিন্তু এক জায়গায় হয়েছে, একটা আইন বলে। তাহলে প্রথমে হচ্ছে এই হচ্ছে কি স্ব-উৎপাদনকারী, মানে সেলফ জেনারেটিং, নিজে থেকে তৈরি হচ্ছে, সেলফ সাপোর্টিং, স্বাবলম্বী। আর তৃতীয়টি কি হলো, একটি আইন আদেশ বলে এরা এক জায়গায় সংগঠিত হয়, এবং তারা কি করে, তাদের সবার একটা ভাগ করা মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত। সিভিল সোসাইটি বা যেটা সুশীল সমাজ বা নাগরিক সমাজ ভারতে কি বিকেন্দ্রীকরণ, জনগণের অংশগ্রহণ, জনগণের ক্ষমতায়ন, আর আরেকটা মেইন জিনিস কি হচ্ছে আমলাতান্ত্রিকতা কে হ্রাস করার জন্য সবসময় সচেষ্ট। ডিব্যুরোক্রেটাইজেশন, তাতে নাগরিক সমাজ তাদের এমন জায়গা দেওয়া হলো, স্পেস ছেড়ে দেওয়া হলো, তারা আমলাতান্ত্রিকতাকে হ্রাস করবার জন্য সর্বদা সচেষ্ট থাকে। তো এই সমস্ত সুশীল সমাজ বা এনজিও, এদের ভূমিকা কিন্তু নীতি নির্ধারণ ক্ষেত্রে ভূমিকা কিন্তু দিন দিন বহু গুণ বেড়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এরা কি নীতি নির্ধারণের ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু বহু গুণ বেড়েছে। তো সিভিল সোসাইটি বলতে আমরা বুঝি সেই সমস্ত পাবলিক কার্যকলাপ যা সরকারি কর্মচারী বা সরকারি ক্ষমতায় কাজ করা প্রতিষ্ঠান ব্যক্তি রেখে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা আন্দোলন দ্বারা পরিচালিত হয়। এদের বাদ দিয়ে সরকারি কর্মচারী, পাবলিক কার্যকলাপ, এই সমস্ত এদেরকে বাদ দিয়ে সরকারি ক্ষমতায় এদের ব্যক্তি রেখে যে কাজকর্ম করা হয় সেটাই এরা আন্দোলন দ্বারা পরিচালিত হয়। এই সিভিল সোসাইটি হলো একটি কি আনুষ্ঠানিক কাঠামো, ইনস্ট্রুমেন্টাল স্ট্রাকচার। একটা এই যে সোসাইটি হলো একটি আনুষ্ঠানিক কাঠামো এবং যেটি নিয়ে একটি সংগঠন, তাদের সদস্যরা একটি কিসে নিয়ে থাকে, এক জায়গায় সংগঠিত হয়, একটি সাধারণ উদ্দেশ্যের জন্য সবসময় সংগঠিত হয় এবং সেটার জন্য তারা সবসময় সংগ্রাম করে। আর সমসাময়িক সময়ে তারা নীতি প্রক্রিয়ায় একটি বৈধ অংশীদারি হয়ে উঠেছে, মানে লিগ্যাল পার্টিসিপেন্ট হয়ে উঠেছে। এই সময়ে এখন আমরা এদেরকে কিন্তু কাজে লাগাচ্ছি নীতি প্রক্রিয়ায়, পলিসি ফর্মুলেশনে, পলিসি প্রক্রিয়ায়, মানে নীতি প্রক্রিয়ায় এদের একটা বৈধ অংশীদার হিসাবে আমরা কিন্তু মেনে নিয়েছি। কারণ পাবলিক পলিসি প্রক্রিয়াকে একজন ব্যক্তির চেয়ে গ্রুপ অ্যাকশন বা গোষ্ঠীর মিলিত কার্যকলাপ কিন্তু অনেক বেশি কার্যকর, মানে একা একা কিছু না, ইন্ডিভিজুয়ালের কোনো অ্যাকশন নেই এক্ষেত্রে। সিভিল সোসাইটি হলো একটি আমব্রেলা টার্ম, মানে ছাতার মতো, মানে এর তলাতে অনেকে আছে, যার মধ্যে আমরা বললাম এরা সিভিল সোসাইটি একটা লেজিটিমেট পার্টনার হয়ে দাঁড়িয়েছে, বৈধ অংশীদার হয়ে দাঁড়িয়েছে যে পলিসি ফর্মুলেশনে
কারণ পাবলিক পলিসি প্রক্রিয়ায় একজন ব্যক্তির চেয়ে গ্রুপ অ্যাকশন আমরা বেশি মেনে নিই, কার্যকর হয়। সিভিল সোসাইটি হলো একটা তার মানে আমব্রেলা টার্মের মতো, যার মধ্যে আছে কর্মী গোষ্ঠী, দাতব্য সংস্থা, এরাও আছে, ক্লাব, সমবায়, এনজিও, অলাভজনক সংস্থা, নন প্রফিটেবল অর্গানাইজেশন অনেকে আছে, এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। তাছাড়া অনেকে প্রফেশনাল সমিতিও আছে, প্রফেশনাল যারা এক জায়গায় হয়েছে, প্রফেশনালরা যারা এক জায়গায় হয়েছে, সামাজিক উদ্যোগ, সামাজিক আন্দোলন ইত্যাদি। এরা সবাই মিলে মানে আমরা যেটাকে সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো বলছি, সেটা একটা বড় দেখে দেখতে পারে একটা আমব্রেলাটা, যার ছাতার তলায় এই সমস্ত গোষ্ঠীগুলো আছে। এরাই হচ্ছে কি সামাজিক আন্দোলন এবং নীতি প্রক্রিয়াতে এরাই কাজ করছে, এরাই হচ্ছে একটা মানে অংশগ্রহণকারী। আমরা এই ইউনিটে এই দুটি কম্পোনেন্টের উপরে মানে কোনটা, প্রথমটা হলো কি সিভিল সোসাইটি, আর একটা হচ্ছে তাদের আন্দোলন, এই দুটো গ্রুপকে নিয়ে আমরা এই ইউনিটে বেশি গুরুত্ব দেব। তো প্রথমে আমরা এখন আমরা জানছি কি মিনিং এন্ড নেচার অফ এনজিও। মিনিং এন্ড নেচার অফ এনজিও। এনজিও হলে কি? সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। সোসাইটি সরকারের আনুষ্ঠানিক এবং কাঠামোবদ্ধ রূপ, সবচেয়ে আনুষ্ঠানিক আর কাঠামোবদ্ধ রূপ। এনজিও গুলিকে এমন সংস্থা হিসাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যেগুলি কেবল যে বেসরকারি নয়, সেগুলো কেবল যে বেসরকারি তা নয়, সেগুলি আবার কি অলাভজনক সংস্থা হিসাবে কিন্তু সুপরিচিত। বিশ্ব ব্যাংক এনজিও গুলোকে বেসরকারি সংস্থা হিসাবে মনে করে। তারা অনেক সময় পরিবেশ রক্ষা করে, মেন তো তারাই পরিবেশ রক্ষা করা বিভিন্ন যে সমস্ত সংস্থা সবই এনজিও। তাছাড়া মৌলিক যে কোনো বা বেসিক সামাজিক যে পরিষেবা প্রদান করা হয়, তাদেরকে কাজে লাগানো হয়, তারা করে। এবং এসব সম্প্রদায়ের মানে যে কোনো সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজকর্ম পরিচালনা করে। তাই আমাদের ইউএনও বা যেটাকে আমরা জাতিসংঘ, এদের সংক্ষিপ্ত নামকরণ করেছে কি হিসাবে? এনজিও। তারাই বলেছে, নামটা তারাই দিয়েছে যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। এই নামেই জাতিসংঘ এদের আলাদা করেছে সরকারি সংস্থা থেকে। যেমন আমরা আছে অনেক অর্গানাইজেশন আছে যেগুলোর নাম আমি বলছি, অক্সফ্যাম, গ্রিন পিস, রেড ক্রস, এগুলো সবারই শোনা এইসব নামগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এইরকম কতগুলো সংস্থা, এগুলি কি জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে এরা সব কাজ করে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে তারা সমস্ত কাজকর্মগুলো করে এই সমস্ত অর্গানাইজেশন। তো জাতিসংঘের সাবেক মহাসচিব কে, যে পেরিয়ে গেছে আমাদের, এখন রিটায়ার করেছেন উনি, তো কাফি আন্নান একসময় বলেছিলেন কি যে এনজিও গুলো হলো কি মানবতার বিবেক। এনজিও গুলি হলো মানবতার বিবেক। ফরাসি লেখক অ্যালেক্সি ডি টকিয়াভেলি তাদের গণতন্ত্রের প্রতিষ্ঠান বলে অভিহিত করেছেন। গণতন্ত্রের প্রতিষ্ঠান বলে তাদেরকে মনে করেছেন টকিয়াভেলি। যদিও এনজিও গুলোকে অলাভজনক সংস্থাগুলির সমতুল্য হিসাবে বিবেচনা করা হয়, তবুও এনজিও গুলির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অলাভজনক সংস্থাগুলির থেকে কিন্তু আলাদা করেছে। অলাভজনক সংস্থা আছে কিন্তু তবুও আমরা এনজিও গুলোকে আলাদা কেন করছি? আছে, তার কারণ আছে। অলাভজনক যে সংস্থাগুলি তারা সচরাচর পরিষেবাগুলিতে তাদের আগ্রহ প্রকাশ করে, কাজকর্ম আমরা করব পরিষেবা দেওয়ার ব্যাপারে। অন্যদিকে এনজিও গুলি কি তাদের সাথে আলাদা কি এই ব্যাপারটা যে পরিবেশে তারা অংশগ্রহণ করবে, সাথে সাথে প্রচার চালা বা তাদের হয়ে ওকালতিও করে। তারা সচরাচর একটি মিশনের পক্ষে সবসময় সমর্থন করে চলে।
এনজিও গুলোকে অনেক সময় নন স্টেট অ্যাক্টর হিসাবেও মানা হয়, নন স্টেট অ্যাক্টর। এদের নীতি নির্ধারণের এক উদীয়মান প্রভাব হিসাবে আমরা ধরে নিই। তো অনেক সময় এনজিও গুলোকে সরকারি ও বেসরকারি ব্যবসা থেকে আলাদা করার জন্য তৃতীয় ক্ষেত্র বা খাত বলে। এটা আমরা আগেই বলেছি। এনজিও হচ্ছে ক্রমবর্ধমান সংখ্যাকে বহুত্ববাদ, প্লুরালিজম ও গণতন্ত্রের শুভ লক্ষণ হিসাবে কিন্তু ভাবা হয়। বহুত্ববাদের প্রচারক, বহুত্ববাদ। বিপুল সংখ্যক এনজিও সমাজের বৈচিত্র্য প্রকাশে সহায়তা করে। তারা এখন যেসব ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে সেখানে সরকার সরাসরি পৌঁছতে পারে না অনেক সময়। এনজিও গুলো আকার, কার্যক্রম আর কাজের ক্ষেত্র বিভিন্ন রকম হতে পারে। তো এনজিও গুলোর বর্তমানে ভারতে একটা আইনের মর্যাদার মধ্যে আমরা তাদের ফেলেছি। 1860 সালে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী তাদের আমরা রেজিস্ট্রেশন করি। একটি এনজিও কে সাধারণত একটি স্বাধীন সংস্থা হিসেবে চিহ্নিত করি আমরা। এটি কিন্তু সরকার বা বেসরকারি ক্ষেত্রের মতো লাভজনক ব্যবসার মতো পরিচালিত কিন্তু এরা হয় না। এনজিও গুলোর সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা এক এক আমরা জানছি কি হচ্ছে সেগুলো বলছি। তো প্রথম কি আমরা বলবো যে এনজিও গুলো হলো বেসরকারি, নন গভর্নমেন্ট এবং কি ব্যক্তিগত প্রকৃতির, কারণ এরা সরকারের থেকে কি পৃথক সংস্থা। যদিও এরা সরকার থেকে সব রকম সমর্থন কিন্তু তারা পায়, পৃথক হলেও তারা সব রকম সমর্থন পায়। তাদের নিজস্ব একটা স্ট্রাকচার আছে বা কাঠামো আছে আর নিজস্ব নিয়ম কানুন আছে। এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে কি এনজিও গুলো একটি আনুষ্ঠানিক কাঠামো রয়েছে, ইনস্ট্রুমেন্টাল স্ট্রাকচার একটা রয়েছে, ইনস্ট্রুমেন্টাল স্ট্রাকচার রয়েছে। তাদের পদাধিকারীদের ভূমিকা আর দায়িত্ব কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট। 3 নম্বরে আসছি, এনজিও গুলো হলো কি অলাভজনক সংস্থা, যারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা তাদের মালিকদের কাছে উদ্বৃত্ত আশা করে না, মানে যারা কর্মচারী ওদের সেখানে ওরা এক্সট্রা কিছু চায় না। যেটুকু আছে ওদের সেটুকুই যথেষ্ট। যেটুকু হয় তা জনসাধারণের কল্যাণের জন্যই নিয়োজিত করা হয়। চতুর্থ পয়েন্টে, তো এনজিও গুলো কি স্বশাসিত সংস্থা, তারা নিজেরাই নিজেদের পরিচালনা আর নিয়ন্ত্রণ করে। অটোনমির মধ্যে আছে এরা, প্রত্যেকে স্বশাসিত, নিজেরাই নিজেদের, এদের কেউ পরিচালনা করতে, এদের কারো ইন্ডিকেশন এরা কাজ করে না। এনজিও হলো স্বেচ্ছাসেবী সংগঠন, যদিও এরা কিছু কর্মচারী এবং পেশাদার করে, অনেক সময় প্রফেশনালও আছে, তাদের এমপ্লয়ি আছে, তারা তার নিজস্ব লোকজন সর্বদা ব্যবস্থাপনা আর শুধুমাত্র সমাজ সেবার উদ্দেশ্য নিয়ে তারা অংশগ্রহণ করে। এবার আমরা কনসেপ্টে যাচ্ছি, মানে কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্ট। প্রথমটা করলাম কনসেপ্ট অফ এনজিও, এবারে কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্ট, সামাজিক আন্দোলনের একটা ধারণা। আন্দোলন, এবারে আসছে আন্দোলন। আন্দোলন একটি সামাজিক আন্দোলন হলো সামাজিক বা রাজনৈতিক শৃঙ্খলার কিছু দিক পরিবর্তনের জন্য, মানে চেঞ্জ আনছি আমরা, দিক পরিবর্তনের জন্য একটা ব্যাপকভাবে দাবির প্রকাশ। যা করলে আমাদের একটা যে দাবি আমরা করছি একটা কোন দিকে নিয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তনের একটা দিকে নিয়ে যাচ্ছে। তার সামাজিক কাঠামো আর সমাজের প্রতি ফলাফল যা নীতি নির্ধারণকে কিন্তু প্রভাবিত করে। মানে আন্দোলনের দ্বারাই তো হবে। নীতি নির্ধারণ করবার আগে তারা এমন প্রচার চালায় যার জন্য সরকার ঢুকে পড়ে এবং নীতি প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ে ওরা যেটা চাইছে। এটি একটি মানে অনেক সময় কেলেঙ্কারির মতো ধরা হয়, যেটা নিয়ে নতুন নীতি নির্বাচন হয়, কয়েকজন নেতারও হাতে নেওয়া কয়েকটি বিশিষ্ট কার্যকলাপও হতে পারে। নতুন প্রজন্মের ব্যক্তির দ্বারা একটি নির্দিষ্ট কারণ বা কজের জন্য আমরা ট্রিগার হতে পারে, মানে নীতি প্রয়োজনের জন্য। সামাজিক আন্দোলনগুলি সাধারণ বা কমন লক্ষ্যগুলির সাথে বিভিন্ন গোষ্ঠী বা সংগঠনগুলি একটি মানে অলাগা জোট হতে পারে। সামাজিক আন্দোলন এক ধরনের উদ্ভাবনী এবং অশ্রেণীবিন্যাস, নন হিয়ারার্কিক্যাল।
এতে কি বিপুল সংখ্যক মানুষজনের সম্মিলিত পদক্ষেপ থাকে, আর কি থাকে, এক ধরনের রাজনৈতিক প্রভাব দেখা যায়। যে সামাজিক আন্দোলনগুলি কিন্তু একটা আলাদা স্বতন্ত্র একটা কণ্ঠস্বর আমরা শোনার জন্য যথেষ্ট সুযোগ করে দেয়। সামাজিক আন্দোলন সাধারণত অনেক সময় যে স্থিতাবস্থা স্ট্যাটাস কো তার প্রতিরোধ থেকে উদ্ভূত হয়ে সদস্যরাকে মৌলিক মানবিকতার দাবি করে এবং তাদের ভবিষ্যতে অধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য প্রতিরোধ গড়ে তোলে। সচরাচর এইসব আন্দোলনকারীরা সরকারের বড় আকারের অনেক সময় বাঁধ তৈরি বা কোনো ভবন নির্মাণ বা কোনোভাবে মৎস্য চাষ, পরিবেশগতভাবে সংবেদনশীল কোনো এলাকায় যদি শিল্পের কার্যকলাপ এরকম কিছু হয় বা সরকারি উদ্যোগ যদি কিছু খারাপ জিনিস নিয়ে হয় তারও অনেক সময় কি বিরোধিতা করে সামাজিক আন্দোলন। আধুনিক যুগে সামাজিক আন্দোলন প্রাচীন উদাহরণ শ্রমিক আন্দোলন, তাই না? শ্রমিক আন্দোলন, লেবার মুভমেন্ট। তো 1960-এর দশকের পর আমরা অনেকগুলি সামাজিক আন্দোলনের উত্থান আমরা দেখেছি। সেগুলো কি পাবলিক পলিসিতে একটা ডাইরেক্ট জননীতি প্রক্রিয়াকে প্রভাবিত করেছে 1960-এর দশকের পর থেকে। যেমন একে একে আমরা বলতে পারি, যেমন নারীর অধিকার আন্দোলন, পরিবেশ বাঁচানোর মতো আন্দোলন, এসব। রিচার্ড ফল্ক 1987 সালে অন্তত 5 ধরনের সামাজিক আন্দোলনের উনি ব্যাখ্যা করেছেন। সেগুলো হলো কি, প্রথমটা হলো ইকোলজি, বাস্তুবিদ্যা, যেটাকে আমরা বলছি পরিবেশ সুরক্ষা, শান্তি, নিরক্ষরণের জন্য প্রতিরোধ আন্দোলন। 2 নম্বর কি, যদিও স্থায়ী এটি এবং বেসরকারি ভাবে আন্তর্জাতিক টাইমলাইন গঠন করে তদন্ত পরিচালনা এবং রাষ্ট্র নিপীড়নের মামলাগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদান করে। 3 নম্বরের গুলো কি আসছে, মানবাধিকার লঙ্ঘনকারী, হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, তাদের অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে বাধ্য করে। মানে হিউম্যান রাইটস লঙ্ঘনকারী সেই সমস্ত ব্যক্তিদের সবসময় সরকারকে বলে যাতে যাদের ভুক্তভোগী তাদেরকে ক্ষতিপূরণ আর রাষ্ট্রকে সবসময় এরা চায়। এই 3 ধরনের হলো এটা। আর 4 নম্বর কি, উপভোক্তা ভিত্তিক আন্দোলন চালানো, যাতে সরকার আর কর্পোরেশন গুলো প্রযুক্তিগত বিপর্যয় বা অনেক সময় মানব কল্যাণের প্রতিকূল নীতির জন্য দায়বদ্ধ করা হয় এবং সরকারকে নিরস্ত করবার চেষ্টা করে যাতে সেরকম কিছু ঘটতে। 4 নম্বর। 5 নম্বর কি, সরকার রাষ্ট্রীয় আর আন্তর্জাতিক সম্মেলন চালানোর সাথে সাথে কাউন্টার কনফারেন্স চালানো। মানে অনেক সময় হয় আমরা আলাদা জায়গায় কাউন্টার কনফারেন্স হচ্ছে এবং পরবর্তীটাকে অবৈধ ঘোষণা করা পরবর্তীটি। তাছাড়া আরো প্রাসঙ্গিক তৃণমূল এজেন্ডা সেই সময় কিন্তু উদ্ভাবন করা। যদিও আমরা জানি যে সামাজিক আন্দোলনগুলির উদ্ভব হয় সমস্যাটির প্রতিক্রিয়ার একটি অংশ হিসাবে বিশেষ একটি সমস্যা বা পরিস্থিতি থেকে, এটা তো আমরা জানি। যদিও এটা নীতি নির্ধারণকারীদের এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে করে। তাছাড়া কি করে, যে এটা কোথা থেকে আসছে, যে নীতি নির্ধারণকারী জনসাধারণের যাতে দৃষ্টি আকর্ষণ করে সেরকম ভাবে জন আন্দোলন গড়ে তোলে। তাছাড়া কি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেটরদের যাতে দৃষ্টি আকর্ষণ করতে হয় এবং এরকম নীতি যাতে রূপায়িত হয় বা নীতি প্রক্রিয়াতে যাতে সেসব নীতি নেওয়া হয় তার জন্য ব্যবস্থা করা। এগুলো হলে সুদূর প্রসারী একটা নীতিগত প্রভাব ফেলবে। তো সামাজিক আন্দোলনের আমরা পরপর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি। সামাজিক আন্দোলন আংশিক বা সম্পূর্ণভাবে প্রচলিত নীতি, মূল্যবোধ, কাঠামো, নিয়ম ইত্যাদি পরিবর্তন আনতে চায়। সামাজিক আন্দোলন
আংশিক বা সম্পূর্ণ এই প্রচলিত যে সমস্ত নীতি আমাদের আছে বা মূল্যবোধ বা যে স্ট্রাকচার কাঠামো বা নিয়ম কানুন এইসবগুলোতে পরিবর্তন আনতে চায়, এটা আমাদের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত কি, সামাজিক আন্দোলন হচ্ছে কাঙ্ক্ষিত ইচ্ছাকৃত পরিবর্তন, আমরা যেটা চাইছি সেই পরিবর্তনটা নিয়ে আসতে চাই সামাজিক আন্দোলন। আবার সামাজিক আন্দোলন কেবল একটা ব্যক্তিগত প্রক্রিয়া নয়, মানে বৃহত্তর পরিসরে সম্প্রদায়ের প্রচেষ্টা। এই না ব্যক্তিগতভাবে কিছু নয়, সামাজিক আন্দোলন একা তো নয়, একটি ব্যক্তিগত প্রচেষ্টা নয়, বৃহৎ পরিসরে একটা সম্প্রদায়ের প্রচেষ্টা। বৈশিষ্ট্য হলো এই। চতুর্থ, সামাজিক আন্দোলনে বিপুল সংখ্যক মানুষ সক্রিয়ভাবে এবং স্বেচ্ছায় কিন্তু অংশগ্রহণ করে। আর কি সামাজিক আন্দোলনের বিপুল সংখ্যক মানুষ সক্রিয়ভাবে এবং স্বেচ্ছায় অংশগ্রহণ করে। তাছাড়া কি এবং কি সামাজিক আন্দোলনে একটি কাঠামো থাকে, যদিও সেটি আলগা আর কি অনানুষ্ঠানিক। এবার আমরা রিলেশনশিপ বিটুইন এনজিও এন্ড সোশ্যাল মুভমেন্ট, দুটোর মধ্যে কি, দুটো আলাদা আলাদা আমরা পড়লাম, এনজিও আর সোশ্যাল মুভমেন্ট নিয়ে সামাজিক আন্দোলন। তো এবারে আমরা পড়বো তাদের মধ্যে তাদের কি সম্পর্ক। তো ইতিহাসে এক বা অন্য ইস্যুতে সময়ে সময়ে অনেক সামাজিক আন্দোলন দেখা গেছে, যেমন কৃষক আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, নারী অধিকার আন্দোলন, এসব এই জাতীয় আন্দোলনের সাথে এনজিও গুলির সম্পর্ক সব সময় থেকেছে। হয় অনেক এনজিও সময়ে সময়ে এসে সামাজিক আন্দোলনে যোগ দেয়, আবার অনেক সময় এই সব সামাজিক আন্দোলন থেকে নতুন কিছু এনজিওর কিন্তু সেই সময় সৃষ্টি হয়। একটি বিখ্যাত এনজিও যেমন কি সেলফ এমপ্লয়েড উমেন্স অ্যাসোসিয়েশন বা সেবা, আমরা সেবার নাম শুনেছি, এরা উঠে এসেছিল একটা আন্দোলন থেকে, যেমন নারী আন্দোলনের মধ্য দিয়ে এরা উঠে এসেছিল। সেলফ এমপ্লয়েড উমেন্স অ্যাসোসিয়েশন বা যেটাকে আমরা সংক্ষেপে বলছি সেবা। 1980 দশকে অনেক প্রতিবাদী আন্দোলনের উৎপত্তি হয়েছিল, যেমন বিবাহে গিফট যৌতুক প্রদান নিয়ে, আর এর সাথে সাথে অনেক মৃত্যু ঘটেছিল, তাই না? তো সেই হিংসতার বিরুদ্ধে, এই সহিংসতা নিয়ে অনেক প্রতিবাদী আন্দোলন কিন্তু ঘটেছিল। পরবর্তীকালে আমরা জানি সহেলি নামে এক বিখ্যাত এনজিও উৎপত্তি হয়েছিল। এনজিও সামাজিক আন্দোলনের অপরিহার্য উপাদান। এনজিও গুলো যে কোনো আন্দোলনের প্রতিনিধিত্ব করার জন্য, কর্তৃপক্ষের সামনে আওয়াজ তুলে ধরার জন্য আর লক্ষ্য অর্জনের জন্য জনগণকে একত্রিত করার জন্য একটি সঠিক কাঠামোর কিন্তু প্রয়োজন হয়। এনজিও হলো সেই একটি আনুষ্ঠানিক কাঠামো, তাই এই কাঠামোর দরকার। অনেক সময় মুভমেন্ট হবে একটা সক্রিয় কাঠামো দরকার, স্ট্রাকচার দরকার। সেই এনজিওটিকে সেই রকম একটি কাঠামো বা ইনস্ট্রুমেন্ট, একটা স্ট্রাকচার। অনেক সময় একটি সামাজিক আন্দোলন এমন কয়েকটি সংগঠন নিয়ে গঠিত হয় যা কিছু সাধারণ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়ে পরস্পর সহযোগিতার সম্পর্ক নিয়ে, অনেক সময় এক জায়গায় তাদের নিজেদের একই রকম তাদের উদ্দেশ্য নিয়ে তারা একত্রিত হচ্ছে। সামাজিক আন্দোলনের প্রকৃতি সাধারণত হয় অ্যাডহক আন্দোলন, সচরাচর অ্যাডহক হলো, একদম কিছু ঘটলো বা শেষ হয়ে গেল। তো সামাজিক আন্দোলনের প্রকৃতি সাধারণত হয় অ্যাডহক এবং বিবর্তনীয়, রিভলিউশনারি, যেখানে এনজিওর প্রকৃতি হয় কি একটি স্থায়ী আনুষ্ঠানিক কাঠামো। ওটা হলো অ্যাডহক, এটা হলো স্থায়ী। এনজিও গুলো প্রধানত একটি নির্দিষ্ট এজেন্ডা আর অগ্রাধিকার নিয়ে থাকে।
সেক্ষেত্রে কিন্তু সামাজিক আন্দোলনগুলো হলো আরো লিকুইড বা তরল আর প্রতিক্রিয়াশালী হয়, যেহেতু তারা সময়ের এক বা একাধিক সমস্যার তারা সাড়া দিচ্ছে। সামাজিক আন্দোলন তাদের সভ্যদের উপরে কিন্তু নির্ভরশীল, তাদের সভ্যদের সব সময় চালিত রাখতে হবে, তাদের মোবিলিটি রাখতে হবে তাদের লক্ষ্য অর্জনের জন্য। তবে এটাও ঠিক ধরে নিতে হবে যে এনজিও গুলোকে সময়ের প্রয়োজনেই সভ্যদের অনেক সময় নমনীয়তা দেখানো হতে পারে। এনজিও গুলো তুলনায় সামাজিক আন্দোলন সবসময় অত্যন্ত অমূল এবং উদ্ভাবনী হয়, তাই না? সামাজিক আন্দোলনগুলো সচরাচর সরকারের বিরোধিতা করে, আবার তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের উপরেই কিন্তু আমরা নির্ভর করি। এনজিওরা কিন্তু সরকারের বিরোধিতা না করতে কাজ করে, সরকারের উপর নির্ভর করে না। সামাজিক আন্দোলনের প্রকৃতি হচ্ছে কি বিবর্তনীয়, তারা তাদের সাফল্য আর ব্যর্থতার পরিস্থিতি সাপেক্ষে এবং বিভিন্ন স্তরের প্রতিক্রিয়া হিসাবে পতন অনেক সময় হিসাবে তারা উত্থানও যেমন হয়, পতন হয়, আবার অনেক সময় অদৃশ্য হয়ে যায়। এবারে রোল অফ সিভিল সোসাইটি ইন পলিসি প্রসেস, নীতি গ্রহণে সাফল্য লাভ করেছে। তাদের প্রভাব কিছু স্তরে দেখা যায়, মাইক্রো পলিসির বা ম্যাক্রো পলিসি এবং নন সেটিং এর ক্ষেত্রে। বিশ্ব দাসত্ব বিরোধী যে কনভেনশন 1840 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ব্রিটেনের দাসপ্রথা বিরোধী আন্দোলনের ফলাফল 1840 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটি ব্রিটেনের দাসপ্রথা বিরোধী আন্দোলনের ফলাফল। জেনেভা কনভেনশন, যা আন্তর্জাতিক মানবতা আইনের প্রথম দলিল এবং যুদ্ধের সময় সেনাদের চিকিৎসার জন্য গৃহীত একটি কাঠামো, এটি কিন্তু রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রচেষ্টার ফলে 1987 সালে ওজোন স্তর হ্রাসকারী পদার্থের উপর মন্ট্রিয়াল প্রোটোকল পরিবেশ সুরক্ষার জন্য, সেটাও একটা এনজিও। তো 1887 সালে ওজোন স্তর হ্রাসকারী পদার্থের উপরে মন্ট্রিয়াল প্রোটোকলের পরিবেশ সুরক্ষার উপর জন্য কাজ করা। তো এনজিওগুলির প্রচেষ্টার ফলাফলের ফলেই এগুলো এসেছে। তো 1997 সালে এনজিও জোট ছিল মাইন্ড ব্ল্যাঙ্ক ট্রিটি, বা যেটা হচ্ছে প্রধান চালক। বর্তমান ভারতে 2500-এরও বেশি এনজিও সংস্থা জাতিসংঘকে পরামর্শ দেওয়ার মতো সংস্থার মর্যাদা পেয়েছে। ভারতে 2500। তো তারা প্রতিটি হচ্ছে কার, মানে আমাদের ইউএনও তারা তাদেরকে পরামর্শ দেয়। ভারতের 250-এর মতো আমাদের সংস্থা এনজিও। তো ভারতে এনজিও গুলো কি স্বাধীনতার আগেও উন্নয়ন এবং নীতি প্রক্রিয়ায় অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের দেশের স্বাধীনতার আগে তো অত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এসব ছিল কি স্বাধীনতা সংগ্রামের সময় সক্রিয় কিছু এনজিও। স্পিনার্স অ্যাসোসিয়েশন, তাই না? অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এসবগুলো স্বাধীনতার আগে, স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু সক্রিয় ছিল। তো স্বাধীনতার পর জয়গীরবাদ ধারটি বিলুপ্তি, ভূমি সংস্কার, বিভিন্ন এনজিও এবং কৃষক আন্দোলনের প্রচেষ্টার ফল স্বাধীন ভারতে প্রথমবারের মতো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সপ্তম আর্থসামাজিক উন্নয়ন কল্পে কিন্তু সেই সময়ে সপ্তম পঞ্চবার্ষিক এনজিওদের গুলির জন্য বৃহৎ ভূমিকার জন্য কিন্তু সেই সময় জোর দেওয়া ছিল, 7th 5-year প্ল্যান। এবং তাদের কাজ উন্নয়ন আর কাজ চালাবার জন্য 150 মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছিল। আবার দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এনজিও গুলোকে যে উন্নয়নের অবিচ্ছেদ্য যে অংশ, সেই হিসাবে এগুলির গুরুত্ব কিন্তু স্বীকার করা হয়েছিল। 10th
5 ইয়ার প্ল্যানিং। 7th 5 ইয়ার প্ল্যানে প্রথম এনজিও গুলোকে আমাদের প্ল্যান পিরিয়ডে আমাদের টাকার একটা সংস্থান করা হয়েছিল। 10th পঞ্চবার্ষিকীর পরিকল্পনাতে এনজিও গুলোকে মেনে নেওয়া হয়েছিল যে উন্নয়নের হচ্ছে তারা একটা অবিচ্ছেদ্য অংশ। সেই হিসাবে এগুলো কিন্তু গুরুত্ব স্বীকার করা হয়েছিল। 2000 সালের মার্চ মাসে সরকারের একটি এক জানালা নীতি, সিঙ্গেল উইন্ডো কনসেপ্টে নিয়ে আসে এনজিও গুলির জন্য এবং বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জন্য এক জানালা নীতি নিয়ে এসেছে। তবে সরকার এনজিও গুলির বিশেষ গুরুত্ব, যেমন মানুষের সান্নিধ্য, ব্যবহারিক কাজের জ্ঞান, সাংগঠনিক ক্ষমতা, এসবগুলোকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। তবে দেশের পরিবর্তিত আর্থসামাজিক অবস্থা এবং সরকারের সরকারি বেসরকারি অংশীদারিত্বের উপর তাদের যে বর্ধিত ফোকাস বৃদ্ধি পেয়েছে, এদের কাজ কিন্তু বেড়ে গেছে। এই এনজিওদের কাজ সরকার বেশি মাত্রায় নিচ্ছে। তার মানে একদম এজেন্ডা সেটিং থেকে শুরু করে নীতি বাস্তবায়ন, পলিসি ইমপ্লিমেন্টেশন, এজেন্ডা সেটিং থেকে শুরু করে একদম পলিসি ইমপ্লিমেন্টেশন পর্যন্ত এনজিওরা প্রত্যেকটি মানে পলিসি প্রসেসে মানে নীতি প্রক্রিয়ায় একদম জুড়ে থাকে। এখন আমরা একে একে আমরা জানবো যে কোন ধাপে নীতি প্রক্রিয়াতে কেমন ভাবে এই সমস্ত এনজিও তারা কি করে ভূমিকা পালন করে চলেছে। তো এজেন্ডা সেটিং, বিষয়সূচি ঠিক করা, মানে এজেন্ডা সেটিং আমরা পলিসি প্রসেসে প্রথম স্টেজ এজেন্ডা সেটিং, বিষয়সূচিটাকে ঠিক করা, কোন বিষয় নিয়ে আমরা এগোবো, কোন বিষয় নিয়ে নীতি হবে। একটি দেশের সরকার তার আইনসভাগুলির নীতি প্রণয়নের জন্য বিভিন্ন বিষয় গ্রহণ করে, আমরা তো জানি গ্রহণ করে। তবে এক্ষেত্রে এনজিও গুলো সরকারের এজেন্ডা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনজিও গুলি তাদের গোষ্ঠীর চাহিদা আর প্রয়োজনগুলি পেশ করে এবং সেগুলির প্রতি সরকারের সবসময় দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এবং তাদের সাথে সরকারের সাথে আলোচনা চালায়। অনেক সময় তাদের দাবির প্রচারের মাধ্যমে তারা সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করে বা চাপ সৃষ্টি করে, আর কি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সবসময় চাপ দেয়। সবসময় যে তারা কেবল কোনো সমস্যার উত্থাপন করে তা না, অনেক সময় তারা দরকারের তথ্য মানে ইনফরমেশনও সাপ্লাই করে। মানে সেটা কি করে সমাধান হয়, উত্থান মানে আমরা সরকারকে বললাম কোনখানে কি ঝামেলা হচ্ছে, কিন্তু সেটার ব্যাপারে কোনো আমরা দরকারি কোনো তথ্য দিলাম না, সেটা তো ঠিক নয়। কিন্তু আমাদের এনজিওরা বরাবর যেমন উত্থাপন করে, দরকারে তাদের তথ্য সরবরাহ করে, সেই সব সমাধান যাতে সেই সমস্যা যাতে সমাধান করতে পারে। আর কি তার মানে সবসময় একটা সচেতনতা ছড়িয়ে দেয়, তাদের জ্ঞান দক্ষতা এনজিও গুলি জনগণের সেই সব বিশেষ সংস্থাগুলি সচেতনতার জন্য ছড়িয়ে দেয়। এই সবগুলো তাদের জ্ঞান দক্ষতা আর কি বিভিন্ন ক্ষেত্রের বিশেষ জ্ঞানের অধিকারী হওয়ার জন্য সরকার এইসব বিষয়গুলো গুরুত্ব সহকারে কিন্তু বিচার করে। এইভাবে তারা নতুন সংস্থা নিয়ে আসে সরকারের কাছে, যে বিষয়গুলি সরকারের বর্তমান নীতিতে অন্তর্ভুক্ত নয়। তাই এনজিও নীতি প্রক্রিয়াতে এজেন্ডা সেটিং এ একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে কি ড্রাফটিং বা খসড়া তৈরি। পাবলিক পলিসির খসড়া তৈরি হলো কি অভিজ্ঞ সরকারি কর্মচারীদের জমিদার, সবসময় আমরা ভেবে এসেছি, বা একচেটিয়া কারবার। তারা এনজিও গুলোর সাথে খসড়া তৈরির সময় সম্পর্ক রাখে, বিশেষ করে
যে বিষয়গুলো নিয়ে এনজিও আন্দোলন চালায় বা যে বিষয়গুলো জনসমক্ষে নিয়ে আসে, সরকার এনজিও গুলোর সাথে পরামর্শ সবসময় করে। তো এনজিও গুলি সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অভিহিত থাকে এবং সমস্যা সমাধানের উপযুক্ত পথ দেখায়। তারা সমস্যার যে সবগুলি যত্ন নেওয়া উচিত সে সম্পর্কেও কিন্তু পরামর্শ দেয়। তাই এনজিও গুলি খসড়া তৈরির সময়, ড্রাফটিং করার সময় সব সময় সতর্ক থাকে যে খসড়া রচনায় তাদের যেন এনজিও গুলোর স্বার্থ যেন যথাসম্ভবভাবে বিবেচনা করা হয়। যে ফলাফল পাওয়া গেছে সেই সময় দরকারে আমরা ওই ড্রাফটিং এর সময় তাদের কাছে দিই, বিশেষত সেইগুলি নতুন পন্থা আর কি তাদের ব্যবহারিক সমাধান সংক্রান্ত এক ধরনের পরামর্শ। এনজিওরা বরাবর খসড়া তৈরির প্রক্রিয়াতে যুক্ত থেকে একটি ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ একটা নীতি তৈরিতে সবসময় ব্যস্ত থাকে। এবারে ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন পর্যায়ে কি করে কাজ করবে। এনজিওরা নীতি বাস্তবায়নে সরাসরি ভূমিকা পালন করে। প্রায়শই সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল ব্যবহার করে। আমরা তো জানছি এলপিজি আসার পরে সরকার এই মডেলটাতেই সবসময় কাজ কারবারগুলো করছে, প্রাইভেট পার্টনার পিপিপি মডেলে ব্যবহার করছে এবং বিভিন্ন সেবা প্রকল্পে বা প্রকল্প বাস্তবায়নে এনজিওদের জড়িত করে নেয়। তারা সবসময় চেষ্টা করে কি যাতে নীতিটি ভালোভাবে বাস্তবায়িত হতে পারে এবং যাতে তার যে আমরা যে লক্ষ্য রেখেছি, আমরা যে ডিজায়ার্ড যে রেজাল্ট যেটা সেই ফলাফলটা যাতে অর্জন করতে পারে সেই দিকে আমরা নিয়ে যেতে চাই। নীতি বাস্তবায়নে তারা মূলত জনসচেতনতা বাড়াতে সাহায্য করে মানুষজনকে। তারা জনসাধারণকে বোঝায় যে নীতিটি যদি বাস্তবায়িত হয় তো জনসাধারণ কি ভাবে উপকৃত হবে বা কেমন ভাবে বাস্তবায়িত প্রকল্পটি আমরা ব্যবহার করতে পারবো। তারা একটা সুনির্দিষ্ট নীতির লক্ষ্যমাত্রা যাতে অর্জন করা যায় তাই সরকারের সবসময় সহযোগী হয়। যেমন এক্সাম্পল হিসাবে বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অক্ষয় পাত্র মিড ডে মিল। অক্ষয় পাত্র মিড ডে মিল খুব বিখ্যাত প্রকল্প, সেটা সরকারের অংশীদারি হয়েছে। এনজিওরা এই নীতিটি উদ্দেশ্য অনুযায়ী বাস্তবায়িত হয়েছে কিনা বা কোনো বিচ্যুতি আছে কিনা তাও কিন্তু সময়ে সময়ে তারা মূল্যায়ন করে। এবারে মনিটরিং পর্যায় বা যেটাকে আমরা বলছি পর্যবেক্ষণ পর্যায়, মনিটরিং, এটা নীতি প্রক্রিয়ায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কারণ সর্বোত্তম নীতি পূরণ করা হলেও কিভাবে মনিটরিং না হলে যে আমরা যে কাঙ্ক্ষিত ফলাফলটা সেটা কিন্তু দিতে পারবো। তাই আমাদের মনিটরিং কিন্তু খুব জরুরি। এনজিও গুলো নীতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে মনিটরিং এ কিন্তু সবসময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যে প্রণীত যে নীতির সাথে বাস্তবায়িত হলো যে নীতি তার একটা কম্পারিশন করে বা তুলনা করে আর কি যে আমরা যে ফলাফলটা আমরা যে চাইছি সেই ফলাফলের ধারে কাছে পৌঁছতে পারছে কিনা তা কিন্তু আমরা সবসময় মূল্যায়ন করে দেখি। তারা নির্ধারিত নীতি থেকে কোনো বিচ্যুতি বা বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো মানে ত্রুটি আছে কিনা তা কিন্তু পরীক্ষা করে। তাই এটাকে আরো ভালোভাবে কার্য করার জন্য তাদের সাহায্য সব সময় গ্রহণ করা হয়। এনজিও গুলি বাস্তবায়িত প্রকল্পগুলির সুবিধা উপভোগকারীর কাছে সময়ে এবং সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা সে সম্পর্কেও কিন্তু পর্যবেক্ষণ চালায়। তারা নীতির প্রভাব নিয়ে গবেষণাও কিন্তু করে এবং তারা সরকারকে এ ব্যাপারে কিন্তু সময়ে সময়ে পরামর্শও দেয়। তারা এর মানে নীতি প্রকল্পটির গুণমান তাদের কার্যকারিতা সবসময় তদারকি করছে। এভাবে কি করছে এনজিও গুলো নীতি প্রক্রিয়ায় সরকারের সাথে একদম সমানে সমানে অংশীদারি হয়ে পরামর্শ যোগান করছে। রিফর্মুলেটিং মানে অনেক সময় রিফর্মুলেটিং এর দরকার হয়, নীতি আবার পুনর্গঠন করতে হয়। তো নীতি পুনরায় নীতি বাস্তবায়ন, নীতি প্রক্রিয়া শেষ নয়, নীতি প্রক্রিয়া হলো ধারাবাহিক প্রক্রিয়া।
যদিও নীতি ভালোভাবে প্রণয়ন আর বাস্তবায়ন হলেও সবসময় একটা তদারকির প্রয়োজন হয় ঠিকভাবে চলার জন্য। সমাজের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেক সময় ছোট ছোট কিছু পরিবর্তনও করতে হতে পারে নীতিটাকে। এনজিও গুলি বরাবর এগুলি সম্বন্ধে খোঁজ রাখে এবং সরকার এভাবে চোখ কান খোলা রাখে। আর কি প্রয়োজনে নীতি দরকার পড়লে সংশোধন করে। এইভাবে এনজিও গুলো সরকারকে সময়ে সময়ে সরকারি নীতি বাস্তবায়নে আর রচনায় যথেষ্ট সাহায্য করে। আর এবারে জনগণের সাথে যোগাযোগ, কমিউনিকেটিং, পরিকল্পনা প্রক্রিয়ায় এনজিও গুলো সরকার আর জনগণের মধ্যে একটা যোগাযোগের চ্যানেল হিসাবে কিন্তু কাজ করে। যেহেতু আমরা জনসাধারণের এনজিও গুলোর সাথে যোগাযোগ বেশি করে সরকারের চেয়ে, এবং তাদের মানে জনসাধারণের সাথে এনজিও গুলোর কিন্তু যোগাযোগ বেশি, সরকার অতটা নয়, এবং তাদের যোগাযোগ সাথে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী উভয় হতে পারে। তারা জনগণের চাহিদার, তাদের প্রয়োজনীয়তা, আশা আকাঙ্ক্ষা সম্পর্কে সরকারকে সবসময় অবহিত করে। তারা সরকারকে নীতি লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। তারা সরকারের নীতি আর কর্মসূচি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে। মানে এই জন্য এদের সরকার এদেরকে উৎসাহ দেয়। এইভাবে এনজিও কি করছে, সরকারি নীতির সঠিক প্রতিক্রিয়া জানাতে পারছে এবং তাতে জনসাধারণের সাহায্য করছে। তবে একটা জিনিস আমাদের জানতে হবে যে এবারে মানে নীতি প্রক্রিয়ায় আমরা দুর্বল শ্রেণীর প্রতিনিধিত্ব কি করে করছে, তো রিপ্রেজেন্টিং উইকার সেকশন কি করে এনজিও গুলো করছে। এনজিও গুলো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এনজিও গুলি কিন্তু নীতি প্রক্রিয়ায় যেটা উইকার সেকশন আমরা বলছি, দুর্বল শ্রেণীগুলির জন্য বিশেষভাবে মানে অনেক সময় রিপ্রেজেন্ট করে তারা। যেহেতু এগুলো কি শ্রেণীর অজ্ঞতা, এই শ্রেণীর অজ্ঞতা অন্যান্য কারণে সরকারি কর্মকাণ্ডে এরা অংশগ্রহণ করতে পারে না, বা সরকারের নীতিগুলিকে এরা এদের কণ্ঠস্বর দিয়ে প্রভাবিত হয় না। তাই এনজিও গুলো এই সমস্ত দুর্বল আর সুবিধা বঞ্চিত অংশগুলোর হয়ে রক্ষা কবচ হয়ে কাজ করে এবং নীতিগুলিকে, সরকারের নীতিগুলিকে প্রভাবিত করে। এদের জন্য সরকারের কাছে নীতি তৈরি, উপস্থাপনা করে, নীতি গ্রহণ করে, সংশোধন করতে অনেক সময় চাপ দেয়, সময়ে সময়ে বিক্ষোভে অংশগ্রহণ করে। তারা ক্রমশ নীতিগুলি পর্যবেক্ষণ করে চলে যাতে সমাজের একদম দুর্বল অংশগুলি সরকারি নীতির সুবিধা ভোগ করতে পারে। তো এবারে আমরা আসি যে কনক্লুশন, উপসংহারে যাচ্ছি। এটা স্পষ্ট যে নীতি প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে এনজিও গুলি সক্রিয় ভূমিকা পালন করে। যদিও পরিবর্তনের এজেন্ট হিসাবে তাদের ভূমিকা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ওঠে। জননীতিতে এনজিও গুলির অংশগ্রহণ এবং জননীতিতে তাদের প্রভাব নিয়ে অনেক সমালোচনা আমরা দেখি। তো সমালোচনা করে বলা হয়, উল্লেখ করে যে এনজিও গুলি সাধারণত জনগণের সাথে কাজ না করে তাদের নিজেদের সাথে কাজ করে। আসলে তারা জনগণের হয়ে ওকালতি করে, যখন তারা টাকা পয়সা পায় এটাও গ্র্যান্ট প্লে করে। এই জন্য অনেক এনজিওকে একটি নির্দিষ্ট ইস্যুকে রাজনীতিকরণের জন্য অনেক সময় কিন্তু ব্যবহার করা হয়। সীমিত জবাবদিহিতা আর মানে লিমিটেড জবাবদিহিতা এবং তাদের কি সমালোচনার এক বড় কারণ। অনেক সময় অভিযোগ করা হয় কি যে এনজিও গুলি পরিচালিত কর্মসূচি যথেষ্ট মনিটরিং আর মূল্যায়ন করে না এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় স্বায়ত্ত শাসন ও জবাবদিহিতা নিয়েও অনেক সময় পুরো মাত্রায় বিতর্ক হয়। তাছাড়া যদিও এনজিও গুলি সীমিত ক্ষমতায় কাজ করে, তারা এ বলেও সমালোচনা করা হয় যে তারা বিস্তৃত সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ উপেক্ষা করে। ছোট এনজিও গুলি প্যান ইন্ডিয়ায় উপস্থিতি নেই, বড় এনজিও গুলি তাদের পদ্ধতিতে কম বেশি আমলাতান্ত্রিকতা দেখা দেয়। ছোটগুলো সারা ভারতে নেই, যেগুলো বড় তাদের মধ্যে বলছে একটা
আমলাতান্ত্রিকতা এসে গেছে। অনেক সময় লক্ষ্য করা হয় যে যে এনজিওর সক্রিয়তার নামে কিছু দল নীতি নির্ধারণের নামে তাদের নিজস্ব এজেন্ডা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, বসিয়ে নিচ্ছে, যেটাকে আমরা বলতে পারি। এই ইউনিটে আমরা এনজিও আর কি সামাজিক আন্দোলন নিয়ে জানলাম। পরবর্তী ইউনিটে একটি বিশিষ্ট অংশ আন্না হাজারের আন্দোলন সম্পর্কে জানবো। যদিও আন্না হাজারের আন্দোলন আমরা এই ইউনিটে, কিন্তু আমরা এটি আমাদের পরের ইউনিটে আমরা যে বিভিন্ন আন্দোলন সম্বন্ধে আমরা জানবো, সেখানে আমরা এই আন্দোলনটি